তৃপ্তিমতো একবেলা ভাত খেতে পারাটা হলো ভাগ্যের ব্যাপার। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন দিনের 11টা বাজে। হলুদ চা তৈরি করা নিয়ে ভিডিওটি শুরু করলাম। হলুদ চা খেয়েই আমরা ব্রেকফাস্ট করব। 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 20-25টা গোলমরিচ, 2 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে পাটায় মিহি করে বেটে নিয়েছি। এখন 2 গ্লাসের সমপরিমাণ বাটা হলুদ নিয়ে নেব। এরপরে কুসুম গরম জল মিশিয়ে 1 টেবিল চামচ করে কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে দুজনে 2 গ্লাস খেয়ে নেব। এটা হলো অ্যালার্জির মহা ঔষধ। এই পানীয়টা খাওয়ার পর থেকে অ্যালার্জি জাতীয় সব কিছু খেতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এই জিনিসটা আমি আপনাদের সাথে প্রায় সব সময় শেয়ার করি। এটার কারণ হলো, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একটা মহামূল্যবান ঔষধ তৈরি করা যায়, যেটা অ্যালার্জি নিরাময়ের জন্য খুবই কার্যকরী একটা পানীয়। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে জানতে পেরেছি অ্যালার্জি কোনো রোগ নয়, এটা হলো অন্ত্রের প্রদাহ। কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে কাঁচা হলুদের এই পানীয়টা দীর্ঘদিন খেতে পারলে আস্তে আস্তে ওই প্রদাহটা দূর হয়ে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনো মানুষের অ্যালার্জি হলো মারাত্মক একটা সমস্যা। এটার কারণে মুখরোচক কোনো খাবার খাওয়া যায় না। আরও একটি ভালো দিক হলো, আমাদের দুইজনেরই অ্যালার্জির মহা সমস্যা। তো এই পানীয়টা যখন খাওয়া শুরু করি, 3-4 দিন পর থেকে অ্যালার্জি জাতীয় সব ধরনের খাবার খেতে পারি, কোনো সমস্যা হয় না। আমার চোখে অ্যালার্জি, অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেলে চোখে চুলকায়, অনেক বিষণ্ণতা লাগে, খুবই বিরক্ত লাগে। কিন্তু যখনই এই পানীয়টা খাওয়া আরম্ভ করি, 3-4 দিন পর থেকে আর কোনো সমস্যা থাকে না। তবে এই জিনিসটা দীর্ঘদিন খেতে হবে। এক নাগাড়ে 3-4 বছর অথবা 5 বছর যদি এক নাগাড়ে খেতে পারি, তাহলে অন্ত্রের প্রদাহটা দূর হয়ে অ্যালার্জি থেকে চিরদিনের জন্য মুক্তি পেতাম। কিন্তু আমরা নিয়ম করে সব সময় খেতে পারি না। কারণ হলো, আমরা তো বাসায় বেশিরভাগ সময় থাকি না। অধিকাংশ সময়ে আমরা বাইরে থাকি, কোথাও বেড়াতে যাই বা বাড়িতে যাই মাঝে মাঝে। ওই সময় খাওয়া থেকে বিরক্ত থাকতে হয়। কারণটা হলো, কোল্ড প্রেস কোকোনাট অয়েল ফ্রিজে রেখেই খেতে হয়। এটা বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। যেহেতু এটা আগুনের তাপ বা সূর্যের তাপ ছাড়া কোল্ড প্রেস কোকোনাট অয়েলটা তৈরি হয়, এটা নরমাল তাপমাত্রায় থাকলে গন্ধ হয়ে যাবে। তার জন্য এটা সবসময় ফ্রিজে রাখতে হবে। আর একটা হলো হলুদ বাটা। হলুদের বুস্টারও পাওয়া যায়, কোথাও গেলে ওটা কিনে নিয়ে যেতে পারি। আসলে বাসায় থাকলে কয়েকদিন যখন এই হলুদ চাটা খাই, শরীর ভালো থাকে, কোনো সমস্যা থাকে না। তখন কোথাও যাওয়ার সময় বা বাড়িতে যাওয়ার সময় এই জিনিসটা যে নিতে হবে, ওই জিনিসটা তখন মাথায় আসে না। না হয় এই হলুদ চা খাওয়া আমরা আরম্ভ করেছি 2021 সাল থেকে। এতদিনে আমাদের অ্যালার্জি থাকতোই না। তারপরও অনেক ভালো আছি। অ্যালার্জির সমস্যায় আগে অনেক ভুগেছিলাম। প্রিয় সব খাবারগুলি খেতে পারতাম না, যেমন ইলিশ মাছ, শিম, বেগুন, টমেটো, তারপর মুসুরের ডাল, অনেক অনেক জিনিস খেতে পারতাম না। ঠাকুরের আশীর্বাদে এই জিনিসটা খাওয়ার পর থেকে এখন সব কিছু খেতে পারছি। প্রতিদিন আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনাদের যদি কারো সেরকম অ্যালার্জি থাকে,
একটু এভাবে কয়েকদিন খেয়ে দেখেন। যদি আমার কথার সাথে মিল থাকে আর ভালো হওয়ার আগ্রহ থাকে, তাহলে একটু কষ্ট করে এভাবে এই পানীয়টা খেয়ে দেখবেন, একেবারে ভালো হয়ে যাবেন। সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল গরম হলে ইলিশ মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। ওদিকে শিমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে একটা তেজপাতা দিয়েছি। ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দিলাম, শিমটা সিদ্ধ হোক। আর কোনো মশলা দেব না, শুধু সরিষা ফোড়নে দিয়ে শিমটা রান্না করব, খুবই চমৎকার হবে। শীতের সিজনে শিম দিয়ে এই রান্নাটা আমি প্রায় সময় করি। এটা আমরা দুজনে খুবই ভালোবাসি। 10-12 দিন আগে শিমের এই রান্নাটা করেছিলাম, তবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আমাদের খাওয়া দেখেই একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন, ওনার নামটা মনে করতে পারছি না। তিনি লিখেছেন, দিদি শিম ভাজাটা কিভাবে করলেন একটু দেখালে উপকৃত হতাম। তো আমি বলেছিলাম ঢাকায় গেলে যখন শিম ভাজা করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ শিম ভাজা করছি, এই জিনিসটা শেয়ার করছি। তিনি যদি দেখে থাকেন তাহলে খুবই খুশি হবেন। আপনাদেরকে দেখানোর মতো কোনো রান্নাবান্না কোনো দিনেই করি না। শুধু আমাদের দৈনন্দিন রান্নাবান্নাগুলো আমরা ঘরে কি খাই, কিভাবে রান্না করি, এই সবই আমি আপনাদের সাথে শেয়ার করি। ইলিশ মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভেজে নিলাম। ওই তেলেই কালো জিরা ফোড়নে দেব। একটু পরে 3-4টা ফালি করা কাঁচামরিচ দিলাম। এর পরে বেগুন দিয়ে দিলাম। প্রিয় এই সবজিটা অ্যালার্জির সমস্যা থাকলে খেতে পারি না। স্বাদ মতো লবণ দিলাম। কিছুক্ষণ বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন দেব টমেটো আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কিছুই দেব না, একেবারে সহজ এবং সাদামাটা রান্না। এই রান্নাটা খেতে যে কত চমৎকার লাগে, এভাবে একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন, লিখেছেন আপনার রান্না অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে তো এভাবে রান্না করতেন না, আগে সব সময় মাছে পেঁয়াজ দিয়ে রান্না করতেন, এখন পেঁয়াজ না দিয়েও রান্না করেন। এটার কারণটা কি? তখন আমি ওনাকে লিখেছিলাম যে আগে তো আসলে রান্না তেমন জানতামই না। এখন বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন মানুষের রান্নাবান্না দেখে খেয়ে রান্নার স্বাদ বুঝে এখন মাঝে মাঝে ওইভাবে রান্না করি। আসলে খুবই চমৎকার হয়। সব সময় একঘেয়েমি রান্না খাওয়া কিন্তু ভালো লাগে না। মাছে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করি, আবার পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করি। কোনো সময় জিরা ফোড়নে দিয়ে, কোনো সময় কালো জিরা ফোড়নে দিয়ে, যেটার সাথে যেটা খাটে ওভাবে রান্না করি। অনেক ভালো লাগে খেতে। সরিষাগুলো তেলে দিয়ে সাথে সাথে ডলে দিলাম, তাই ছিটকে যায় নাই। না হয় গরম তেলে সরিষা দেওয়ার সাথে সাথে একটা সরিষাও কড়াইতে থাকতো না, সব চারিদিকে ছিটিয়ে যেত। শিমগুলো দিয়ে দিলাম। এভাবে শিম ভাজা করলে এত যে চমৎকার হয়, শুধু এটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। এখন দেব কুচানো ধনেপাতা। এই রান্নাটা একেবারেই পুরাতন। ছোটবেলা থেকেই এভাবে শিম ভাজা করতে আমার মা, শাশুড়ি মা এনাদের দেখেছি। সেই স্বাদটা ধরে রাখার জন্য আমি এখনো মাঝে মাঝে এই রান্নাটা করি। আমাদের দুজনের কাছে খুবই ভালো লাগে। আমাদের মেয়েরাও এই রান্নাটা খুব পছন্দ করে, শুধু পার্থ খেতে ভালোবাসে না এটা। পার্থ খাবে শিম গোট গোট করে কেটে, শুধু সরিষা ফোড়নে দিয়ে শুকনো করে ভাজা করলে গোটা গোটা থাকবে, তাহলে ও খাবে। আর এভাবে ভেঙে চুরে রান্না করলে ও এই রান্নাটা পছন্দ করে না। শিম ভাজাটা উল্টে পাল্টে নামিয়ে নিলাম। এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দেব। ঝোলটা এরকমই একটু মাখো মাখো থাক, এভাবেই নামাবো। 2টা রান্না হয়ে গেল অল্প সময়ে। এখন ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘরের সব বাসনপত্র ধুয়ে নেব। এরপরে আমাদের জন্য ভাত বেড়ে নেব। আমি রান্নাঘরে আসছি,
তখন 1:45 বাজে। অল্প সময়ে রান্নাটা হয়ে গেল। আর দেখতে কেমন লোভনীয় লাগছে দেখুন। ছোট ইলিশ মাছ, তবে ডিম হয়ে গেছে। মাছগুলো অনেক স্বাদের। আর শিম ভাজা, এটা তো আমাদের দুজনের প্রিয় খাবার। সবার শেষে নিম পাতাগুলো ভেজে নিচ্ছি খাওয়ার আগ মুহূর্তে। শুকনো খোলায় চুলার তাপটা কমিয়ে নেড়ে চেড়ে মচমচে করে ভেজে নেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এদিকে আমরা খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে। গতকাল রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। সকাল 11টার দিকে হলুদ চা খেয়ে প্রথমে চিয়া সিডের শরবত খেয়েছিলাম হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে। এরপর অল্প কিছু চিড়া ভেজে খেয়েছিলাম। ভাজা নিম পাতাগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আমিও সামান্য একটু নেব। গরম ভাতের সাথে নিম পাতা, সাথে একটু সরিষার তেল মাখিয়ে নিলে দারুণ লাগে খেতে। ভাবছিলাম আপনাদেরকে আমাদের কথাবার্তাগুলো শোনাবো, কিন্তু এখন দেখছি বাইরের শব্দ, ভীষণ শব্দ, অনবরত ঠক ঠক শব্দ হচ্ছে, তার জন্য ওইটা অফ করে রেখেছি। ছোটবেলায় নিমের তিতা শুনলেই ভয় লাগতো, কিন্তু এখন নিমের তিতা খুব ভালো লাগে খেতে। অনেক ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমি জানি আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু আজ 2 দিন ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। গতকাল দেরি হয়েছিল, সারাদিন ভিডিওটা এডিট করতে পারি নাই। এত পরিমাণে শব্দ ছিল, বারবার চেষ্টা করেও ভিডিওটাতে ভয়েস দিতে পারি নাই, এজন্যই আপলোড দিতে পারি নাই। সন্ধ্যার পরে বাইরের শব্দ বন্ধ হয়েছে, তারপরে ভিডিওটা রেডি করে আপলোড দিয়েছি। আজও দেরি হয়ে গেছে। এটারও কারণ হলো গতকাল ভিডিও করি নাই, গত পরশুদিন রান্না করেছিলাম, ওই তরকারি রয়ে গেছে, তাই গতকাল আর কোনো তরকারি রান্না করি নাই, শুধু আলু ভাতে দিয়ে আর পরশুদিনের তরকারিটা জাল করে দুজনে খেয়ে নিয়েছিলাম। আজকের সারা দিনের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া নিয়ে ভিডিওটা শেষ করে, খাওয়া দাওয়া শেষে অবসর পেলে ভিডিও এডিট করব, তারপরেই সন্ধ্যার পরে ভয়েস দিব। আজও বাইরে বিকট শব্দ, তো সন্ধ্যার পরে ভিডিওটা রেডি করে যদি সুযোগ পাই রাতেই আপলোড দেব আশা করি। শিম ভাজাটা খুবই চমৎকার হয়েছে। শিমের বিচিগুলো মিষ্টি মিষ্টি, অনেক ভালো লাগছে খেতে। মাসি বেগুন গেছে চলো হইবে যে সামনের দিনে তো বেড়ে তুই ভাই হইবে। শিম ভাজা খেতে খেতে খুব সুন্দর একটা গল্প করছিলাম ছোটবেলার। আপনাদেরকে যদি শোনাতে পারতাম আপনারা অনেক খুশি হতেন, আনন্দ পেতেন। গল্পটা হলো, আমার মা মাসিরা 3 বোন ছিলেন। ডিসেম্বর মাসে যখন পরীক্ষা শেষ হয়ে যেত, এদিকে ধানের কাজও শেষ হয়ে যেত, আমরা ভাই বোনেরা সবাই মামার বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যেতাম। তখন আমার দাদু আসতো আমাদেরকে নিতে। তো দাদুর সাথে আমরা সবাই প্রথমে ছোট মাসির বাড়িতে যেতাম, চর কাঁকড়া। ছোট মাসির বাড়িতে 2-3 দিন থেকে মাসি এবং আমার মাসতুতো ভাই বোনেরা সহ আমরা সবাই মামার বাড়িতে যেতাম। ওদিকে আমার বড় মাসিও আসতেন মামার বাড়িতে। 3 বোন একত্র হয়ে 10-12 দিন বাপের বাড়িতে থেকে আমরাও মামার বাড়িতে বেরিয়ে সবাই মিলে তখন বড় মাসির বাড়িতে যেতাম। বড় মাসির বাড়িতেই আমাদের আনন্দ হতো বেশি, কারণ ওখানে খাওয়া দাওয়া যেমন হতো, চারিদিকে ছুটাছুটি, আদর যত্ন, সবাই অনেক আদর যত্ন করতেন। তো এই কারণে বড় মাসির বাড়িতে বেশি আনন্দ পেতাম, ওখানে গেলেই ভালো লাগতো বেশি।
তবে মামার বাড়িতে বেশি আনন্দে থাকার কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের দিদিমা ছিল না। দিদিমা অনেক আগেই গত হয়েছেন মামার বাড়িতে। এই কারণে আমার মা মাসিরা 3 বোন একত্রে যেতেন। যখনই যাওয়া হতো 3 বোন যোগাযোগ করে একসাথে বাপের বাড়িতে বেড়াতে যেতেন। বড় মাসিদের বাড়িতে গেলে অনেক দিন থাকা হতো। ওখানে আমাদের আত্মীয় স্বজনও আছে, আমার মার দিকের আত্মীয় ওদিকে বেশি। তখন বড় মাসি এক এক দিন করে এক এক বাড়িতে আমাদের সবাইকে নিয়ে বেড়াতে যেতেন। সেরকমই একদিন ওনাদের এক জ্ঞাতি বাড়ি, সাথে নিকট আত্মীয়েরও বাড়ি। তো 2 বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো সেদিন আমরা ওই নিকট আত্মীয় যিনি ওনাদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করব। তো আমাদেরকে দেখে ওনারা ওনাদের গাছের শিম পেড়ে ভাজা করেছিল বড় কড়াইতে, 1 কড়াই। আমরাও তো অনেক মানুষ, ওনারাও আছেন। তো শিম ভাজা করেছে, আলু ভর্তা করেছে আর ডাল রান্না করেছে, আমার স্পষ্ট মনে আছে। তখনকার দিনে আত্মীয় স্বজন কেউ আসলেও হঠাৎ করে আসতেন, আর ঘরে সব সময় মাছ তরকারি থাকতো না। রান্না করেছেন আমার ছোট মাসিমা। সেদিনের শিম ভাজাটার কথা এখনো মনে আছে আমার। জীবনেও ওই স্বাদটা ভুলবো না, এত চমৎকার লেগেছিল। ওই কথাটাই আমরা দুজনে বলাবলি করছিলাম। যাই হোক, ইলিশ মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।